আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুইট রিভেঞ্জ গল্পের 5 নম্বর পার্ট। তো চলেন শুরু করা যাক। আশরাফ সাহেবের অফিসে এসেছে সাব্বির রহমান। সে একসময় আশরাফের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। আশরাফের কোম্পানি একবার সাব্বিরের কাছে টেন্ডার নেবার সময় হেরে যায়। আশরাফ তা মেনে নিতে পারেনি। এই জন্য সাব্বিরকে মিথ্যা মামলায় জেলে পাঠিয়ে দেয়। সে তার কোম্পানির আগের ম্যানেজারকে খুন করিয়ে সাব্বিরের উপর চাপিয়ে দেয়। ফলে সাব্বির 10 বছরের জন্য জেল খেটে আসে। আজকে সকালটা ছিল শান্ত। জানলার পাশে সূর্যের আলো ঢুকছিল। আশরাফ সাহেবের কনফারেন্স রুমে বসেছিলেন তিনি, নিজ অফিস চেয়ারে, চা হাতে। কাগজপত্র ছড়িয়েছিল টেবিলে, আর একপাশে দাঁড়িয়েছিল ম্যানেজার জামির। জামির বলে উঠে, আজ বিকেলে ক্লায়েন্ট মিটিং আছে স্যার। আশরাফ গম্ভীরভাবে মাথা নেড়ে বলে, সব ঠিকঠাক রাখবে, ছোটোখাটো ভুলের জায়গা নেই। কিন্তু তখনই দরজার সামনে দাঁড়িয়ে থাকা রিসেপশনের মেয়েটা ছুটে আসে আশরাফের রুমে। সে এসে বলে, স্যার একজন এসেছেন। নাম বললেন সাব্বির রহমান। মুহূর্তে আশরাফ সাহেবের মুখের চা থেমে গেল। গলার নিচে দলা বাগানো নিঃশ্বাস আটকে গেল কিছুক্ষণ। আশরাফ বলল, তুমি কি বললে? তখন রিসেপশনের মেয়েটা বলে, সাব্বির রহমান স্যার। সে নিজেকে আপনার পুরনো পরিচিত বলছেন। এক মুহূর্তের নিস্তব্ধতা ভেদ করে দরজাটা নিজের মতো করেই খুলে গেল। গাঢ় নীল শার্ট, চাপা চোখ, মুখে পুরনো এক বিষাক্ত হাসি নিয়ে এক ব্যক্তি ঢুকে পড়ল কনফারেন্স রুমে। মাথা উঁচু করে এক সময়কার অন্ধকার জীবনের বোঝা বহন করে আসা সাব্বির রহমানের চেহারাটা যেন অনেক বেশি ভারী দেখাচ্ছে, কিন্তু তার চোখে ছিল আগুনের মতো তীক্ষ্ণ প্রতিশোধ। তুমি এখানে? প্রশ্নটি করে আশরাফ দাঁড়িয়ে বললেন চেয়ারে। তখন সাব্বির বলে ওঠে, ইয়েস পার্টনার, আমি এসেছি। আশরাফ তখন বলে, তুমি তো। আশরাফ কিছু বলতে চাইলে সাব্বির থামিয়ে দেয়। তখন সাব্বির বলে, আমি তো জেলেই ছিলাম 10 বছর, আর প্রতি রাতের ঘুমে আমি শুধু একটাই মুখ দেখতাম, সেটা তোমার মুখ। আর আজ সেই স্বপ্ন থেকে বেরিয়ে এসেছি, বাস্তবে এসেছি তোমার চোখের সামনে। আশরাফ এবার কড়াভাবে বলে, তোমার সাহস তো কম না, কি চাও আর কিভাবে এসেছো? সাব্বির একটু হেঁটে তার টেবিলে এগিয়ে গিয়ে ধীরে ধীরে বলে, তুমি বিজনেস জেতার জন্য সবকিছু করতে পারো। তুমি ভেবেছিলে আমি ভেঙে গেছি, হার মেনে নিয়েছি। না পার্টনার, আমি ফিরে এসেছি শুধু একটা কাজ করতে, তোমার সাম্রাজ্যটা আমার পায়ের নিচে নিয়ে আসতে। আশরাফ তখন বলে, তুমি একটা খুনি, তুমি আমার ম্যানেজারকে খুন করেছিলে। আশরাফের কথা শুনে সাব্বির তখন বলে উঠে, না আশরাফ, তুমি করিয়েছিলে খুনটা, শুধু দায়টা চাপিয়ে দিয়েছিলে আমার উপর। তুমি ভেবেছো কেউ জানে না, আমি জানি। খেলা এখনো শেষ হয়নি বস, এবার তো আমার ধ্বংস কেউ আটকাতে পারবে না। সাব্বির কথাগুলো বলে সেখান থেকে চলে যায়। আশরাফ ভয় পেয়েছে, সে কি করবে বুঝতে পারে না। রাজধানীর অভিজাত হোটেলে ইন্টারন্যাশনাল গ্র্যান্ড প্লেস দুর্লভ এক সন্ধ্যার আয়োজন। পুরো হলরুম জুড়ে ঝলমলে ঝাড়বাতি, সুগন্ধি মোমবাতির আলোর নিচে ঘুরছে শহরের সবচেয়ে নামি দামি শিল্পপতিরা, বিনয়কারীরা, মিডিয়া ব্যতীত এবং রাজনীতিবাদীরাও। আজকের অনুষ্ঠানের ইনভেনশন ইন বিজনেস, বাংলাদেশের কর্পোরেট জগতের সবচেয়ে সম্মানজনক বিজনেস আওয়ার্ড নাইট। এবং আজকের মধ্যমণি, যাকে ঘিরে এত উত্তেজনা, সোলার হক গ্রুপের সিইও। নামটা এখন শহরের প্রতিটি কর্পোরেট ক্যানভাসে ছাপা, অর্ক রহমান। একই সময়ে আরনি প্রস্তুত হচ্ছিল তার ঘরে। পরনে সিলভার হাইলাইট গ্রাউন্ড, কানে হীরার দুল, ঠোঁটে লাল লিপস্টিক। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিয়ে ঠোঁটে একটু কারো তৃপ্তির হাসি দিয়ে বলে, আজ সবাই তাকাবে আমার দিকে। মাথার ভিতর একটাই চিন্তা, ফারহান আজও হয়তো থাকবে, তাকে ইগনোর করব, এবং আজ সবাই দেখবে আমি কাকে পছন্দ করি। তবে আরনি জানতো না, আজ যে মানুষটিকে দেখে সে দেখতে পাবে, তাকে সে চিনবে ঠিকই, কিন্তু নিজের মনকে মানাতে পারবে না। সন্ধ্যা হলো, হলরুমে একে একে প্রবেশ করছেন সবাই। চারপাশে হালকা জ্যাক মিউজিক, হোস্টরা স্টেজে প্রস্তুত, মিডিয়া ব্যস্ত, লাইভ আপডেট। একসময় মাইকে ঘোষণা আছে, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ইন্ট্রোগেটিং দি ম্যান who has transformed the future of clean energy in Bangladesh, the CEO of Solar Hope Group, মিস্টার অর্ক। হঠাৎ ঝলসে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। স্টেজের কর্নার থেকে এক ঝলক আলোয় দেখা গেল অর্ককে। একজন দীর্ঘদেহী সুগঠিত পুরুষ, পরনে সাদা শার্ট, নেভি ব্লু 3 পিস স্যুট, হাতে সোনালি ঘড়ি, চৌমুখে দৃঢ়তা, হঠাৎ ভঙ্গিমায় আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে ক্ষীণ এক ঠান্ডা হাসি। তার সাথে হাত ধরে হেঁটে আসছে আরও একটি সুন্দরী মেয়ে, জান্নাত। সেই আলোর ঝলকানিতে সবাই তাকায় সেদিকে। আরনিও বাদ যায়নি, যদিও আরনি জানে না অর্ক আসবে এখানে। কিন্তু নামটা মাইকে যখন ঘোষণা হলো আর লাইটের আলো যখন অর্কের উপরে পড়লো, তখন যেন আরনি নিঃশব্দের মতো দাঁড়িয়ে যায়। অর্ককে দেখে আরনি থেমে যায়, হাতে থাকা ওয়াইনের গ্লাসটা কাঁপে। সে বিশ্বাসই করতে পারে না, এ কি সত্যিই সেই অর্ক
যে কাজের ছেলে যাকে একসময় তার পরিবারের সবার মতোই সেও গালমন্দ করতো, একে সেই অর্ক যে ছেলেটাকে সে ঘৃণা করত, অপমান করত, প্রকাশ্যে অপদস্থ করত, সেই ছেলেটাই আজ দেশের সবচেয়ে আলোচিত তরুণ ব্যবসায়ী। সব ক্যামেরা এখন অর্কের দিকে। সবচেয়ে ধনী কোম্পানির নাম আজ তার সঙ্গে জড়িয়ে। আরণির গলা শুকিয়ে আসে, তার চোখে শুধুই অবাক বিস্ময় আর অপ্রষ্ট অনুশোচনা। সে চুপচাপ অর্কের দিকে এগোয়, হাজারো মানুষের ভিড় পার হয়ে অচেতনভাবে তার পা সামনে এগোয়। মনে মনে সে ভাবে, একটাবার কথা বলি, হয়তো এটা সেই অর্ক না যাকে আমি চিনি। আর যদি সে হয় তবে কি সে এখনো মনে রেখেছে সেসব? আরণি কথাগুলো ভাবছে। অর্ক এক কোণে দাঁড়িয়েছিলেন সাংবাদিকদের ঘিরে, তাদের প্রশ্নের ভিড়ে হালকা হাসি দিয়ে কথা বলছিলেন। কিন্তু হঠাৎই তার চোখ পড়ে একজনের দিকে। আরণি ভিড় ঠেলে একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। অর্ক মুচকি হাসলো। সেই আরণি যে একসময় অর্ককে অবহেলায় চূড়াই তুলেছিল, অপমান করত প্রতিটা মুহূর্ত, সে আসছে অর্কের দিকে। অর্ক চোখ নামিয়ে নেয়, চোখ মুখে কঠোরতা। তার চোখে এখন অতীতের কোনো চিহ্ন নেই, শুধু ঠান্ডা অভিমানের ছাপ। আরণি কাছে এসে দাঁড়ায়, একটু কাঁপা গলায় বলে, অর্ক তুমি? অর্ক কিছু বলে না। আরণি আবার বলে, অর্ক আমি জানতাম না তুমি এতদূর চলে এসেছো। আমি সত্যিই অবাক। তোমার চেহারাটা কিন্তু বদলায়নি, তবে তোমাকে আগের থেকেও বেশি সুন্দর লাগছে। অর্ক বুঝতে পারছে না আরণির হঠাৎ হলো কি, এভাবে সে কথা বলেনি কখনো। আরণি আরো কিছু বলতে যাবে, তখনই অর্ক জান্নাতের হাত ধরে এগিয়ে আসে আরণির দিকে। আরণি অর্কের হাতের দিকে তাকাই। জান্নাত বুঝতে পারছে না আসলে হচ্ছেটা কি। অর্ক ধীরে ঠোঁটে ক্ষীণ হাসি হেসে বলে, জি আরণি ম্যাম, সেই অর্ক যাকে আপনি চিনতেন। যদি আপনার চেনা অর্ক তো ছিল এক গরিব চাকর, তাই না? আরণি তখন বলে, ইয়ে মানে অর্ক আসলে। তখন জান্নাত নামের মেয়েটি বলে ওঠে, অর্ক কি হচ্ছে? অর্ক তখন জান্নাতকে উদ্দেশ্য করে বলে, কিছু না, হয়তো আমার ফ্যান এসেছে দেখা করতে। আরণি তখন বলে, অর্ক আমি তখন ভুল করেছিলাম, আমি জানতাম না তুমি এত বড় হবে। আজ আমি গর্বিত যে আমার বাড়ির কাজের লোক দেখিয়ে দিয়েছে সে কত বড়। অর্ক তখন বলে, গর্ব? হাসালেন তো ম্যাম। তবে একটা কথা কি জানেন, গর্বটা তখন দেখাননি যখন আমার মা মারা যাওয়ার পরও আপনার মা আমাকে থালা ছুঁড়ে মেরেছিল যখন আমি জ্বরে পড়েছিলাম। আর আপনারা বলেছিলেন গরিবের আবার অসুস্থতা কিসের। তো সেখান থেকে গর্ব করাটা বেশ মানাই বলেন। মনে আছে আরণি ম্যাম এসব? আরণির চোখ ছলছল করে ওঠে, তবে দমে না। সে আবারও বলে, আমি তখন অন্যরকম ছিলাম, আমি বুঝিনি তুমি এত গভীর ছিলে। 2-3 বছর তো পার হয়ে গেছে, তুমি এখন অনেক বড় হয়েছো। অর্ক তখন বলে, ও সেই জন্য এখন মিষ্টি সুরে কথা বলছেন। আরণি তখন বলে, আসলে তুমি। অর্ক এবার এক ধাপ এগিয়ে এসে আরণির চোখে চোখ রেখে বলে, আপনি আমাকে চেনেননি। আজ আমি আলোয় দাঁড়িয়ে আছি বলে কাছে এসেছেন, কিন্তু যে অন্ধকারে আমি বেড়ে উঠেছি সেখানে আপনারা কেউ ছিলেন না। আজ আপনার চোখে আমি সফল, কিন্তু সেই অর্ক যে নীরবে রাতের পর রাত্রি নিজের ভবিষ্যৎ গড়েছে, সেই অর্ক এখন কারোর প্রয়োজন বোধ করে না। আরণি আর কিছু বলতে পারে না, গলার কাছে দলা পাকানো কান্নার অনুভূতি আসে। অর্ক ধীরে ঘুরে যেতে যেতে বলে, যাকে তুচ্ছ করেছিলেন আজ তাকেই ছুতে চান। দুঃখিত আরণি, তুমি আজও আমাকে হারিয়েছ। আরণি থমকে দাঁড়িয়ে থাকে, চারপাশে আলো ঝলমলে, পরিবেশ হঠাৎ অপ্রষ্ট হয়ে আসে। তার চোখে তখন শুধুই সেই অর্ক যাকে সে হারিয়ে ফেলেছে চিরতরে। কোনো ব্যান্ড বাজছে পেছনে, কোনো লাইট ঝলকাচ্ছে স্টেজে, কিন্তু তার ভিতরের ভাঙন, অপরাধ বোধ আর হেরে যাওয়ার যন্ত্রণা আরণিকে নিঃশব্দে গ্রাস করে। এমন সময় স্টেজে অর্ককে ডাকা হয়, তার পেছনে সফলতার গল্প শুনবে সবাই। অর্ক স্টেজে আসে, মাইক হাতে নেই বলে, আমার পরিচয় দেওয়ার মতো কিছু নেই। একজনের বাড়িতে কাজের লোক হিসেবে থাকতাম। আমার মা সেই বাড়িতে কাজ করত, সকাল ভোর থেকে রাত 12টা অবধি কাজ করতো তিনি। আমার মা সেই বাড়িতে অসুস্থতায় মারা যায়। কেউ তার গায়ে কষ্ট অবধি করেনি, বরং শুনেছিলাম তুচ্ছ ভরা কণ্ঠস্বর, কাজের মহিলা মরেছে, লাস্ট ড্রেনে ফেলে দিয়ায়। কষ্টে বুক ফেটে গিয়েছিল আমার। সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম বড় আমাকে হতেই হবে। উন্মুক্ত স্কুলে ভর্তি হয়, ক্লাস না করলেও পড়াশোনা চালিয়ে গেছি ঠিকই। বাড়িতে মায়ের জায়গায় কাজটা আমাকে দেওয়া হয়। গরু ঘাটান খেটেছি আমি, প্রতিদিন নির্যাতিত হয়েছি। সে বাড়ির স্যার ম্যাডামদের কাছে অসুস্থ হয়ে পড়ে থাকলেও আমাকে লাথি মেরে উঠিয়ে কাজ করিয়ে নিয়েছে। সব ঠিক ছিল, জীবনের চরম পর্যায়ে গিয়েছিলাম হয়তো। সে বাড়িতে সুন্দরী একটা মেয়ে থাকতো, বাড়ির মালিকের মেয়ে, দেখতে সুন্দরী। মনে আমার ব্যাকুল হয়, মেয়েটাকে ভালোবেসে ফেলি। মেয়েটা আমাকে দিয়ে তার জুতো, জামা, এমনকি তার বাথরুম পরিষ্কার করিয়েছে। ভালো থাকার বদলে গালমন্দ বেশি শুনিয়েছে। কাজের ছেলে হয়ে একদিন সেই মেয়েটাকে ভালোবাসার কথা বলেছিলাম, ব্যাস সেদিন আমাকে সবাই অনেক মারে। হাত মুখ সারা গা ফেটে রক্ত বের হয়। সে মেয়েটি বলেছিল আমার কোনো যোগ্যতা নেই তাকে ভালোবাসার, ভালোবাসতেও যোগ্যতা লাগে। হয়তো সেই যোগ্যতার নাম টাকা। আজ আমি সেই যোগ্যতা অর্জন করেছি। মেয়েরা আমার পেছনে ঘুরে। সেদিন বাড়ি থেকে বের না করে দিলে আজ আমি এতদূর আসতে পারতাম না। এজন্য আমার সফলতার পিছনে একজন নারীর অবদান বেশি। কথাই আসে না, প্রত্যেক পুরুষের সফলতার পিছনে কারণ থাকে একজন নারী। আমার বেলাতেও সে।
যদি সে পরিবারে সে নারীটা আজকে এসব দেখে তাহলে তাকে অনেক ধন্যবাদ জানালাম। অর্ক কথাগুলো বলে তার বক্তব্য শেষ করে এরপর অনুষ্ঠান থেকে বের হয়ে যায়। জান্নাত এবার বুঝতে পারে খানিকটা আগে আরুণী নামের মেয়েটা আসলে কে ছিল। অর্কের কথা শুনে আরুণী কখন যে কেঁদে ফেলেছে বুঝতে পারেনি। শুধু আরুণী নয়, সেখানে থাকা প্রত্যেকটা মানুষ, টিভির সামনে বসা আশরাফ সাহেবের পরিবারও কেঁদে ফেলেছে। কিন্তু এখন কেঁদেই বা লাভ কি? অর্ক দাঁড়িয়ে আছে বারান্দায়। রাতের নিস্তব্ধ নাগরী তার কাছে এখন বড্ড প্রিয় হয়ে উঠেছে। বিসেন্টম্যানদের বাড়িতে অর্ক দেখিয়ে দিয়েছে মানুষ কিছু চাইলে তা সে করেই ছাড়ে। আজকে আরুণী অবাক হয়েছিল অর্ককে দেখে। আরুণী আজকে প্ল্যান করেছিল এখানে থাকা বড় কোনো বিজনেসম্যানের সাথে বন্ধুত্ব করবে এবং তার বাবাকে বলে তার সাথে বিয়ে ঠিক করে নেবে। কিন্তু যখন অর্ককে দেখে তখন সে নিজেকে সামলাতেই পারেনি। অর্কের এমন পরিবর্তন আরুণীর হজম হচ্ছে না। এমন সময় জান্নাত এসে দাঁড়ায় অর্কের পিছনে। অর্ক হালকা কাঁধ ঘুরিয়ে দেখলো জান্নাত এগিয়ে অর্কের পাশে এলো। দুজনে চুপচাপ দাঁড়িয়ে থাকে নীরবতা কাটিয়ে। বেশ কিছু সময় পর জান্নাত বলে, তাহলে এই মেয়েটাই সে যাকে তুমি ভালোবাসো? অর্ক তখন বলে, জান্নাত তখন বলে, এই জন্যে কি আমি শুধু তোমার বন্ধু হয়ে থেকে গেলাম? অর্ক তখন আবারও বলে, জান্নাত তোমাকে আগেই বলেছি ভালোবাসা দিয়ে আমাকে আর পাওয়া যাবে না। জান্নাত তখন অর্কের কথা শুনে বলে, তুমি কি তাকে এখনো ভালোবাসো? অর্ক তখন বলে, ঠিক জানি না, তবে মনের কোথাও যেন ওর প্রতি একটা টান অনুভব করতে পারি। তখন জান্নাত বলে, আচ্ছা বেশ, আমি না হয় বন্ধু হয়ে থাকবো তোমার পাশে। অর্ক কিছু বলতে পারে না। জান্নাতের দিকে খুশি মাখা দৃষ্টিতে তাকায়। মাঝরাত, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, এক নির্জন মোড়, ঘুটঘুটে অন্ধকার ছড়িয়ে ছিটিয়ে থাকা সাদা ধোঁয়া, আগুনের লীলাহান শিখা আর পুড়ে যাওয়া প্লাস্টিক লোহার গন্ধে বাতাস বেশ ভারী। চারিদিকে শুধু বিস্ফোরণের শব্দ। আজ লন্ডন ট্রাকের কঙ্কাল দেখা যাচ্ছে। 30 কোটি টাকার মাল 40 কোটি বিশাল কারভার্ড ভ্যান ভর্তি হয়ে রওনা দিয়েছিল চট্টগ্রাম বন্দরের দিকে। মালগুলো ছিল ইম্পোর্টেড কেমিক্যালস, সোলার প্ল্যান্ট, যন্ত্রাংশ এবং কয়েকটি দামি মিশনারি, যা আশরাফ ইন্ডাস্ট্রিজের আগামী 3 বছরের সবচেয়ে বড় প্রজেক্টের চালিকা শক্তি। কিন্তু সবাই শেষ, চারিদিকে শুধু ধ্বংস। আগুনের তাপে হাইওয়ে পিচ পর্যন্ত গলে গিয়েছে। বিস্ফোরণে উড়ে গিয়েছে ট্রাকগুলোর ছাদ। কয়েকটি ট্রাক তো প্রায় ছিন্নভিন্ন হয়ে গেছে। ঘটনার ভয়াবহতায় ফায়ার সার্ভিস, পুলিশ এমনকি সেনাবাহিনীর বিশেষ টহলও ছুটে এসেছে। কিন্তু এর মধ্যেই আগুনের ছায়া আলোয় একজন মানুষ দাঁড়িয়ে আছে, অদ্ভুত এক প্রশান্তিতে সবার থেকে দূরে। সেই হাতে ধরা সিগারেট ফুটে চেপে ধোঁয়া ছেড়ে মৃদু হাসে। সে হলো সাব্বির রহমান, যে 10 বছর জেলে ছিল, যাকে মিথ্যা খুনের মামলায় ফাঁসিয়ে দিয়েছিল আশরাফ সাহেব। সে ফিরে এসেছে, আর তার প্রথম আঘাত এতটাই শক্তিশালী যে আশরাফ ইন্ডাস্ট্রিজের ভিত কেঁপে উঠবে। আশরাফ সাহেব বিজনেসের জন্য সব করত, কাউকে সরানোর প্রয়োজন হলেও একবারও ভাবতো না। কিন্তু আশরাফ সাহেবের এবার যেন হারাতে চলেছে তার এত টাকার রাজত্ব। সাব্বিরের সঙ্গে ছিল 4 জন বিশেষ প্রশিক্ষিত লোক, যারা একসময় কন্টেন্ট ব্লাস্ট টিম হিসেবে কাজ করত। এখন তারা সাব্বিরের জন্য আগুনের খেলা খেলতে প্রস্তুত। প্রতিটি ট্রাকে সাবধানে লাগানো হয়েছিল সময় নির্ধারিত বোমা। বোমায় বিশেষ কেমিক্যাল ফুয়েল ব্যবহার করা হয়েছিল, যাতে ছোট স্পার্ক থেকে ভয়াবহ বিস্ফোরণ হয়। সবকিছু এত নিখুঁতভাবে করা হয়েছিল যে কারো মনে সন্দেহ হওয়ার উপায় নেই। পেছনে লাল আলো জ্বলছে, পুলিশ সাইরেন, মিডিয়া পৌঁছে গেছে। তবুও সাব্বিরের মুখে কোনো ভয় নেই। সে এক পা করে এগিয়ে যায় ধ্বংসস্তূপের মাঝে। আগুনের আভায় তার চোখে স্পষ্ট দৃঢ়তা। সে বলে উঠল, আজ শুরু, একে একে সবকিছু নিয়ে নেবো আশরাফ। তুমি যেভাবে আমার জীবন শেষ করেছিলে, আমি সেইভাবেই তোমার সাম্রাজ্য পুড়িয়ে ছাই করে দেব। সাব্বিরের ঠোঁটে একটুখানি বিজয়ের হাসি। সাব্বিরই ছিল আশরাফের একমাত্র প্রতিদ্বন্দ্বী। সেই সাব্বিরকেই সরালো নিজের ম্যানেজারকে খুন করিয়ে। সকাল হয়েছে। চিরচরিত সময়ের আগেই আশরাফ সাহেব অফিসে হাজির। আজ তার একটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হওয়ার কথা ছিল চাইনার এক কোম্পানির সাথে। কিন্তু হঠাৎ ম্যানেজার জামির দৌড়ে এসে বলে, স্যার ভয়াবহ খবর, আমাদের সব ট্রাক আগুনে পড়ে গেছে। প্রথমে তিনি না বুঝলেও কয়েক সেকেন্ড পরেই বুঝতে পারে জামির কিসের কথা বলেছে। আশরাফ উঠে দাঁড়িয়ে চিৎকার করে, কি বলছো তুমি? কই গেল মালগুলো? কিভাবে হলো? পুড়ে গেছে মানে? তুমি সব চেক করোনি পাঠানোর আগে? তখন জামির বলে, স্যার 5 বার চেক করা হয়, কিন্তু তবু সব ব্লাস্ট হয়েছে। পেট্রোল বিস্ফোরণ, ফায়ার সার্ভিস বলেছে বোমা লাগানো হয়েছিল, কেউ ইচ্ছা করে করেছে। আশরাফ তখন বলে, কি? তখন জামির বলে, স্যার সব টিভি চ্যানেলে কভার করেছে এটা। আপনার কোম্পানির নাম এখন লাগিয়ে মার্কেটের নতুন চলমান যে প্রোডাক্ট, সেগুলো স্টক প্রাইস পড়াও শুরু করেছে। আশরাফ মুহূর্তে চুপ হয়ে যায়। রাতে ব্লাস্ট, দিনে স্টক, পেজ ড্রপ, সব যেন ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। সে চেয়ারে ধরে বসে পড়ে। হঠাৎ ফোন বেজে ওঠে। টেবিলে থাকা ফোনটার দিকে নজর যায়। একটা অচেনা নাম্বার। রিসিভ করেছে আশরাফ সাহেব। বলে, হ্যালো। ওপাশ থেকে কাপা গলায় ভেসে আসে পরিচিত কণ্ঠ, সাব্বিরের। কেমন আছো পার্টনার? আশরাফ অবাক, চিৎকার করে বলে, তুই? সাব্বির? সাব্বির তখন বলে, হ্যাঁ আমি। আগুনটা কেমন দেখলে? ভালো লেগেছে তো?
ওহ, লাইভ না দেখলে মজা পাবে না। যাই হোক, প্রাইস ড্রপ করলাম, কেমনে শুনবে না? তোমার প্রোডাক্টে নকলের অভিযোগ মেরে দিছি। এটা তো শুরু মাত্র আশরাফ, এবার তোমার ধ্বংসের পালা। আশরাফ তখন বলে, তুই কি চাস? সাব্বির তখন বলে, বাপরে, একদম সোজা পয়েন্টে আসলে। আমি চাই তুমি শেষ হও, তুমি কাঁদো, তুমি বোঝো প্রতিশোধ কাকে বলে। তুমি আমাকে যে রাতে দিয়েছিলে ছেলের ভিতর, এবার আমি তোমার জীবনটাকে সেরকম অন্ধকার করে দেব। আশরাফ তখন বলে, সাব্বির, আমি ছাড়বো না তোকে। সাব্বির তখন বলে, তুমি তো একসময় বলেছিলে জীবন একটা খেলা, এখন সেই খেলায় আমি কুইন মুভ করলাম। পার্টনার, ছাড়াছাড়ি তো অনেক পরের বিষয় বস। কল কেটে যায়। আশরাফ সাহেব বুকে হাত দিয়ে বসে পড়ে, মাথার মধ্যে ঘুরে 30 কোটি টাকার ব্যাংক লোন, যেন সবকিছু তার এবার হারাতে হবে। যেসব ইনভেস্টাররা এর ডিলে টাকা ঢেলেছিল, এগুলো বিক্রি করলে 60 কোটি টাকা হবে। এই 60 কোটি টাকা এখন কিভাবে জোগাড় হবে? এক সপ্তাহ পর কয়েকদিন ধরে আশরাফ ভিলাতে নানান সমস্যা দেখা দিচ্ছে। ইনভেস্টাররা বাড়িতে আসছে, ব্যাংক থেকে চাপ দিচ্ছে টাকার জন্য। সবকিছু মিলিয়ে পুরো বাড়িটা থমথমে করছে। কিন্তু এর ভিতরে আরুনি নেই। সে অর্ককে নিয়ে ভাবনাতে ডুবেছে। বিজনেস পার্টির সে রাতটার পর আরুনি অর্ককে দেখে অবাক হয়েছে। সেদিন আরুনির চোখের সামনে যেন একটা নতুন মানুষকে দেখেছিল, যার মুখটা একসময় ছিল ধুলিমাখা, বলিন জামা, নিঃশব্দ কাজের ছেলে। আর এদিন তার চোখে ছিল আত্মবিশ্বাস, ঠোঁটে কঠিন নিষ্ঠুর এক হাসি। আর সেই হাসি কাঁপিয়ে দিয়েছিল আরুনির বুক। অর্ক আজকে সোলার হুপ গ্রুপের সিও। আরুনি ভেবেছিল সেদিন হয়তো কথা বলবে, সামান্য কিছু ব্যাখ্যা দেবে। কিন্তু অর্ক নিউজে সব কিছু জানিয়ে দেয়। যেখানে থাকা সবাই কেঁদেছিল, আরুনি বুঝতে পারেনি সেও কেঁদে ফেলেছে। তবে অর্ক আরুনির দিকে তাকায়নি, যেন সে অর্কের সামনে দাঁড়িয়ে থাকা একটা বাতাস মাত্র। সে রাত থেকে একটা অদ্ভুত হাহাকার বাসা বাঁধে আরুনির ভিতরে। ঘুম ভাঙে মাঝরাতে, ঘুম আসে না গভীর রাতে। আয়নায় নিজের চোখে ক্লান্তি দেখে। আর যতই সে নিজেকে বোঝাতে চাই অর্ককে নিয়ে ভাবা উচিত নয়, ততই যেন অর্কের মুখটা আরো পরিষ্কার হয়ে ভাসে ওঠে ওর চোখে। ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন রত্না, পাশে সোফায় গা এলিয়ে বসে আরুনি। মন খারাপ করা এক চাহানিতে জানলার দিকে তাকিয়ে রত্না লক্ষ্য করলেন মেয়েটা কিছুদিন ধরে খুব চুপচাপ। তবে এটা তার ব্যাপার বিষয় নিয়ে নয়, বরং অন্য কারণ। এক সময়ই কৌতূহলে বললেন, তোর মন খারাপ কেন রে, এত চুপচাপ কেন? আরুনি তখন তার মায়ের কথা শুনে বলে, না তো মা, কিছু না। এই বাবা রাত দিন টেনশন করছে, কি হবে এসব ভাবছি। রত্না তখন বলেন, না না, কিছু তো হয়েছে। সবচেয়ে যে বড় কিছু না হলে এরকম চুপ করে দীর্ঘশ্বাস মুখের ভিতরে বের হয়। তুই কি অর্ককে নিয়ে ভাবছিস? মায়ের মুখে অর্কের নাম শুনি আরুনি চুপ হয়ে যায়। ভিতরে যেন কেউ কাটা বিধিয়ে দেয়। আরুনি বলে, মা, তুমি জানো সব? রত্না তখন বলে, অর্ক ছোটবেলা থেকে এরকম ছিল, কারো ক্ষতি করেনি। আমরা যখন ওকে চাকরের মতো ব্যবহার করতাম, বাড়ির পোষা কুকুর থেকে খারাপ আচরণ করতাম, বোকা দিতাম, সেই ছেলেটা কোনোদিন মুখে শব্দ পর্যন্ত করেনি। হয়তো তার বদদুয়াতে আজকে আমাদের পরিবারের খারাপ অবস্থা নেমে এসে যাচ্ছে। আরুনি তখন বলে, আমি আমি খুব খারাপ আচরণ করেছি মা ওর সাথে। রত্না তখন বলে, সেটাও বুঝে বলতো, তেমন কিছু হয়নি ম্যাম, মানে সে সব মেনে নিত। আর যে ছেলেটা 20 টাকার মালিক, তাকে দেখে আমার গর্ব হয়। কিন্তু আমাদের অহংকার তখন ওকে শেষ করে দিতে চেয়েছিল। এখন মনে হয় ও চলে গিয়ে ভালো কাজই করেছে। আরুনি চোখ ঝাপসা হয়ে আসে, বুকটা যেন ফেটে যাচ্ছে। আরুনি বলে, আমার এত অহংকার ছিল, আমি তাকে কখনো মানুষ বলে ভাবিনি। অথচ এখন এখন আমি তার চোখে দেখাতেও সাহস পাই না। রত্না চুপচাপ মাথায় হাত রাখেন মেয়ের চোখে ছিল মা হৃদয়ের অপর মমতা। রাবেকা এলেন, রত্না থেকে কফি দিয়ে বললেন, তুমি জানো অর্ক এখন কি হয়েছে? রাবেকা তখন রত্নাকে উদ্দেশ্য করে বললেন, আমাদের বাড়িতে থাকা সেই কাজের ছেলেটা। রত্না তখন বলেন, হ্যাঁ, আজ সে বিশাল বিজনেস সাম্রাজ্যের মালিক, সোলার রুপ গ্রুপের সিও। রাবেকা বিস্ময় চুপ করে গেলেন। কিছুক্ষণ পর বললেন, টিভিতে ওর ইন্টারভিউ দেখেছি, প্রথমে চিনতে পারিনি। আমরা তার সাথে বড্ড অন্যায় করেছি, মানুষই মনে করিনি। অথচ সেই ছেলেটা এখন টপ বিজনেসম্যান। আরুনি কি ওকে নিয়ে ভাবছে? রত্না চুপ করে থাকেন। আরুনির নাম শুনলেই তার বুক কেঁপে ওঠে। আর আরুনি, সে তখন বারান্দায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিল, চোখে কেবল অর্ক। আরুনি অবশেষে শ্বাস করে ফোন করলো অর্ককে। রিং বাজছে, 1 বার, 2 বার, 3 বার, কিন্তু কেউ ধরলো না। অর্কের নাম্বারে ম্যানেজ করা ওর কাছে কোনো বিষয় না। সে নাম্বার পেয়ে কল করেছিল, কিন্তু রিসিভ হয়নি। সেটা না 2 দিন ফোন করেছে অর্ককে, বেশিরভাগ সময় ব্যস্ত সিগন্যাল, তারপর আবার কিছু না। আরুনির ভেতরটা যেন ছিন্ন ভিন্ন হয়ে যায়। যে ছেলেটাকে সে একদিন অবহেলা করেছিল, আর সেই ছেলেটা একটুও পাত্তা দিচ্ছে না তাকে। আরুনি ঠিক করলো সরাসরি যাবে অর্কের অফিসে। সে চলেও আসে পরের দিন। সোলার রুপ গ্রুপের বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে যখন আরুনি উপরের দিকে তাকায়, বুকটা ধরফর করে উঠে। চোখের সামনে যেন অর্কের সেই দীপ্ত মুখ ভেসে ওঠে। আমি কথা বলবো। যাই হোক, নিজের মনকে বোঝে আরুনি। সিকিউরিটি থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে রিসেপশনে গিয়ে দাঁড়ায়। রিসেপশনের মেয়েটি আরুনিকে উদ্দেশ্য করে বলে, কাকে চাই ম্যাম? তখন আরুনি তখন বলে, অর্কের সাথে দেখা করতে এসেছি। এমন সময় জান্নাত এসে দাঁড়াই, আরুনিকে চিনতে পারে। আরুনি জান্নাতকে দেখে। জান্নাত বলে, আপনি আরুনি? আরুনি তখন বলেন, আমাকে চেনেন? জান্নাত তখন বলে, হুম। আরুনি তখন বলে, অর্কের সাথে কি একটু দেখা করানো যাবে?
জান্নাত তখন বলে, আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, দেখি শিডিউল। আরুনি তখন বলে, না নেই। জান্নাত তখন বলে, সরি স্যারের সাথে ব্যাপারে দেখা হবে না, তাছাড়া স্যার এখনো বিজি। আরুনি তখন বলে, তাহলে আমি বসে থাকবো, কখন ফ্রি হবে? জান্নাত তখন বলে, সেটা জানি না, তবে আপনি বসতে চাইলে বসেন, ওয়েটিং লবিতে থাকেন, কিন্তু কখন বের হবে জানি না। আরুনি সোফা থেকে বসলো 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর অবশেষে অর্ক বেরিয়ে এলো কনফারেন্স রুম থেকে। চারপাশে বিজনেস এক্সিকিউটিভ, সাংবাদিক, সহকর্মীরা ঘিরে আসে তাকে। জান্নাতও আসে ওর সাথে। নতুন প্রজেক্ট নিয়ে জানতে চাই রিপোর্টাররা, মায়ের হাতে সবাই ঘিরে আছে। অর্ক কিছু বলতে যাবে তখনই চোখ চলে যায় সবার পিছনে দাঁড়িয়ে থাকে আরুনির দিকে। অর্ককে অবাক করে দিয়ে আরুনি এগিয়ে এসে বলে, অর্ক আমি একটা কথা বলতে চাই তোমার সাথে। অর্ক এক ঝলক তাকাই, তারপর ঠান্ডা স্বরে বলে, আজ ব্যস্ত আছি, সময় নেই। আরুনি তখন বলে, প্লিজ 1 মিনিট। অর্ক তখন বলে, শোনো আমার জীবনে এখন গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে, সময় নষ্ট করতে চাই না, পারলে রিসেপশনের নাম্বার রেখে যাও বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখো, দেখা হবে যদি সময় পাই। তারপর কোনো কথার অপেক্ষা না করে অর্ক চলে যায়। সাথে জান্নাতের হাতটা ধরে আরুনি নির্বাক দাঁড়িয়ে থাকে। পেছনে কয়েকজন অফিস কর্মী বলা শুরু করে, উনি না স্যারের সেই ভালোবাসার মানুষ ছিল, স্যার গরিব থাকায় তখন না করে দিয়ে স্যার যখন টাকার মালিক হলো তখন এসেছে পাত্তা নিতে। এসব শুনে আরুনির বুকটা কেঁপে ওঠে। সে চোখের জল চেপে দ্রুত বেরিয়ে আসে বিল্ডিং থেকে। গাড়িতে বসে আছে অর্ক, পাশে জান্নাত। অর্ক জানলা দিয়ে তাকিয়ে দেখে আরুনি মাথা নিচু করে বের হচ্ছে। জান্নাত তখন অর্ককে উদ্দেশ্য করে বলে, কি মজা পাচ্ছ, কষ্ট দিয়ে মেয়েটাকে। অর্ক তখন বলে, পৈশাচিক মজা। জান্নাত তখন বলে, অর্ক তুমি তো এমন ছিলে না, বিনয় ছিলে, তুমি স্টেট কথা বলা কবে থেকে ধরলে? হ্যাঁ। অর্ক তখন বলে, জানি না, বাদ দাও, কাজ ছাড়া কোনো কিছু ভাবতে চাই না। জান্নাত আর কিছু বলতে পারি না, সেও জোরে শ্বাস নেয়। আরুনি বাড়িতে চলে আসে। রাতে জানলার পাশে দাঁড়িয়ে আরুনি নিজের সাথেই লড়াই করে, নিজের সাথে কথা বলেছে, আমি কাউকে ভালোবেসে ফেলেছি নাকি আমি কেবল অনুশোচনায় ভুগছি। কিন্তু যখন তাকে দেখি আমার বুকের ভিতরটা কেমন হাহাকার করে ওঠে। অন্যায়বোধ থেকে কি ভালোবাসাও তৈরি হয়? তার চোখে বারবার ফিরে আসে অর্কের ঠান্ডা মুখ, অবহেলার চোখ, নির্বিকার কণ্ঠ, চোখের সামনে ভাসতে থাকে অর্কের সবকিছু। একদিন বৃষ্টির ভিতরে ছেলেটা সারা রাত তার গাড়ির কাদা ধুয়েছিল, কাদাওয়ালা জুতো কাপড় সব পরিষ্কার করে দিয়েছিল। তখন অর্কের চেহারা ছিল মলিন, মাথার বড় বড় চুল, অথচ এখন অর্ক এসব ভেবে আরুনির গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে নিজেই বলে, আমি বলেছিলাম ভালোবাসা পেতে হলে নিজের যোগ্যতা থাকতে হয়। আজ আমি বুঝি তুমি সেই যোগ্যতায় পৌঁছে গেছো, আর আমি পড়ে আছি ফুলের ধ্বংসস্তূপে। পরের দিন বিকেলে অর্ক গাড়ি নিয়ে বেরিয়ে আসছে অফিস থেকে। সামনের রাস্তার দাঁড়িয়ে আছে আরুনি। চোখে চোখ পড়লো, কিন্তু অর্ক কাজ তুলে গাড়ি চালিয়ে চলে গেল। আরুনি শুধু তাকিয়ে থাকলো তার জ্বলে যাওয়ার পেছনে। তার ভিতরে আবার সেই শব্দ, ভালোবাসা এখন শুধুই একতরফা, পিছু ফাটা।